তারেক রহমান। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্রে ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান, কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। শেষ মুহূর্তে গলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের, আসন সমঝোতায় জামাত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি, 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা। অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে, নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। এবং সমবেত প্রার্থনা, নানা আচারে সারা দেশে বড়দিন উদযাপন, গির্জায় গির্জায় উৎসবমুখর পরিবেশ, বিশ্বব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মালিহা সৌরবর্তী। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহ্বান জানান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। রহমান তারেক রহমান। যেই মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। রহমান তারেক। মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। 2 হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের যাত্রায় এ যেন শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। We have a plan. We have a plan for the people and for the country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের
প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর দেশে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান, তাই গণতন্ত্র দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ফিরিয়ে দিতে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতার প্রত্যাশা করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরে জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে অভিবাদন জানান লাখো মানুষ। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে বাস যাত্রায় এতটুকু পথ পাড়ি দিতেই লাগে 3.25 ঘন্টার বেশি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরাও। ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় 1.5 যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান অবতরণের প্রায় 1 ঘন্টা পর বেলা 12:30টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে। গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে তখন অগণিত মানুষের বাঁধ ভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে 3.25 ঘন্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল 3:45। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। আলাদাভাবে আসেন স্ত্রী ও কন্যা। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারা। পরে সপরিবারে গুলশানের বাসায় যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে উঠে এসেছে বিএনপি নেতার আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা। লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে তার দেশে ফেরা যেমন জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দু এই ঐতিহাসিক প্রত্যাবর্তন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে তারেক রহমান বিএনপির নেতৃত্ব শূন্যতা পূরণ করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তারেক রহমানকে আসন্ন নির্বাচনী দৌড়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছে। রয়টার্স ও এপি তাদের প্রতিবেদনে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থার উপর আলোকপাত করেছে। বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত লাখ লাখ সমর্থকের উপস্থিতিকে তারা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি তারেক রহমানের ব্যক্তিগত দিকেও নজর দিয়েছে। পরিবারসহ তার ঢাকায় পৌঁছানো এবং অসুস্থ মাকে দেখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব প্রতিবেদনে তাকে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারি নির্বাচনে তার সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়েছে। তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি, টিআরটি ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তারেক রহমানের আইনি জটিলতা ও নির্বাসনের পটভূমি ব্যাখ্যা করেছে। অতীতে থাকা মামলাগুলো প্রত্যাহার হওয়ার পর তার দেশে ফেরাকে তারা রাজনৈতিক পথ পরিষ্কার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখিয়েছে। কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আজ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ উপলক্ষে স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তারেক রহমানকে দেখার জন্য স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেওয়ার কথা জানান বিএনপি নেতাকর্মীরা। ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জুমার নামাজে পরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আগামীকালকে উনি এখানে আসবেন, সেই প্রস্তুতির জন্য আমরা সবাই অধিক আগ্রহে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। অধীর আগ্রহে জাতীয় স্মৃতিসৌধে অপেক্ষমান। সব দল মিলে আমরা একত্রিতভাবে সর্বোচ্চ লোক উপস্থিত থাকব। আগামীকাল তারেক যে আসছে এখানে আমরা অনেক আনন্দিত। কালকেও সাভারের বিএনপি ব্যাপক প্রস্তুতি আছে। আমরা ওইখানে আমাদের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুভাই নেতৃত্বে আমরা 20,000 লোকের সমাগম করার চিন্তা ভাবনা করতেছি। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্নিত না হয়, এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টা আমরা দেখভাল করছি। শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় 50,000-এর বেশি মানুষের গণজমায়েতের আশায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের। সময় সংবাদ, সাভার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জিয়াউল হাসান এবং মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন। 3 জানুয়ারি জামায়াতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। জামায়াতে ইসলামী আন্দোলন সহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি, এমনটাই বলছেন 8 দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আবারও 2-1 দিন। মনোনয়ন উত্তোলনের শেষ দিন পর্যন্ত সমঝোতা না হলে প্রত্যাহারের আগেই দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে বলে জানান নেতারা। বিস্তারিত শফিক পুনশির প্রতিবেদনে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। 8 দলের নেতারা বলছেন এনসিপি সহ আরো কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 8 দলের মধ্যে বিস্তৃত হয়েছে আলোচনা। অনেক দলের সাথেই আমাদের আলোচনা হচ্ছে, এক্ষেত্রে এনসিপিরও সাথে যোগাযোগ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। এনসিপি সহ আরো 2টা পার্টি তারা আসলে আমি এটাকে পজিটিভলি দেখি, কারণ এতে করে আমাদের এই প্ল্যাটফর্মটা বড় হলো। নতুন দলগুলোর জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে 8 দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগামী সংসদে পাঠাবে ইসলামপ্রিয় জনগণ। তারা যদি আসে সেক্ষেত্রেও আমাদের আসন যদি একটু কমও হয় এতে আমরা অসন্তুষ্ট না, বরং আমি মনে করি যে প্ল্যাটফর্ম বড় হলে আমরা ইলেকশনে ভালো ফলাফল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার মনোভাব আছে। আমরা গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক ইসলামী শক্তি সবাইকে ইনক্লুড করেই আমরা জুলাই সনদের যে সংস্কার হানা ভোট আছে
এটাকে বিজয় করা এবং যার আসনে বিজয়ী প্রার্থীকে পার্লামেন্টে নিয়ে এসে সরকার গঠন সহ পরবর্তী দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করব। নতুন জোটের চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান 8 দলের নেতারা। আজকে থেকে আরো 2-1 দিনের মধ্যেই আলোচনাগুলো ফাইনাল হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 14 আসন রাজধানীর প্রবেশদ্বার হলেও দুর্ভোগই যেন নিত্যসঙ্গী। যানজট, গ্যাস, মাদক সহ নানা সংকটে এই এলাকার বাসিন্দারা। এই আসনে বিএনপির টিকিট পেয়েছেন সানজিদা ইসলাম তুলি আর জামায়াতের কান্ডারি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। গুমের শিকার 2 প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে বলে মনে করেন অনেক ভোটার। তরুণদের প্রত্যাশা, নির্বাচনের পরও যেন দেখা মিলে জনপ্রতিনিধির। শুধু আশ্বাস নয়, কর্মসংস্থান, নিরাপত্তা আর বাস্তব উন্নয়নই চাওয়া এলাকাবাসীর। ঢাকা 14 আসন ঘুরে নির্বাচনী প্রত্যাশার কথা জানাচ্ছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ঢাকা উত্তর সিটির 7 থেকে 12 নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 14 আসন। ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, গার্মেন্টস, সরকারি বেসরকারি চাকরি এবং দিনমজুরির উপর নির্ভরশীল এই আসনের সাধারণ মানুষ। রাজধানীর প্রবেশদ্বার হিসেবে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই আসন। সড়কের যানজট, ফুটপাতে হকার, শিল্প কারখানায় শ্রমিকদের ব্যস্ততা আর আবাসিক এলাকার মধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রামী যেন এই এলাকার প্রতিদিনের চিত্র। ভোটাররা বলছেন এই আসনের সবচেয়ে বড় সমস্যা মাদকের ভয়াবহতা, যানজট ও ভেঙে পড়া খেলাধুলার অবকাঠামো, যার নেতিবাচক প্রভাব পড়েছে তরুণ সমাজে। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারুণ্যবান্ধব প্রতিনিধি নির্বাচিত হবেন। এমন প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করব যে অবশ্যই তারুণ্য বান্ধব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, সেই দল আমরা বিশেষ করে জোরালোভাবে জানাবো যে মাদক নিয়ে যাতে তারা কাজ করে। আমি প্রথমে যেটা চাবো সেটা একদম শিক্ষিত এবং সৎ আদর্শবান মানুষ চাই। অতিরিক্ত পরিমাণে ফুটপাত দখল হয়েছে, অতিরিক্ত পরিমাণে অটোরিকশা বাড়ছে, এগুলো কারণে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। আমরা ব্রিজ চাই, ব্রিজ ছাড়া আমরা চলতে পারি না। আমাদের কাউন্টের অনেক অসুবিধা। এলাকা ভিত্তিক এই ড্রেনের সমস্যা, এই যে আমাদের এলাকায় গ্যাসের সমস্যা। এই আসনে আলোচনার কেন্দ্রে বিএনপির সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতের ব্যারিস্টার আরমান। নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কান্ডারি ভোটারদের আস্থা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ওয়াদা জনগণের প্রতি যে আমরা চাঁদাবাজি নির্মূল করব, মাদক ব্যবসাকে উচ্ছেদ করবো এবং কোনোভাবে মাদকের বিতরণ হতে দেব না, এবং দুর্নীতি রোধ করে স্বচ্ছভাবে আমরা জনগণকে তাদের যে প্রয়োজন, তাদের যে উন্নয়নের চাহিদা, তাদেরকে দূর করে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই আসনে ভোটারদের সংখ্যা প্রায় 4 লাখ, এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের প্রত্যাশা একটাই, প্রতিশ্রুতি নয়, চান বাস্তবায়ন। উন্নয়ন আর নাগরিক সুবিধার প্রশ্নে কে কতটা বিশ্বাসযোগ্য তার রায় দেবে ব্যালট। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরের সরগরম নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে গণসংযোগ, শোডাউন, উঠান বৈঠক সহ নানামুখী কর্মসূচিতে ব্যস্ত বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। আর জনবান্ধব প্রতিনিধিকেই বেছে নেবেন বলছেন ভোটাররা। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। দিন যতই ঘনিয়ে আসছে, নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীরা। পাড়া, মহল্লা, শহর, গ্রাম, রাস্তা ঘাট সহ সকল স্থানে ছড়িয়ে পড়েছে ভোটের হাওয়া। ভোটারদের মন জয় করতে নানা কৌশলে গণসংযোগ করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা চান সৎ, যোগ্য ও ভালো মানুষের নেতৃত্ব। যে এমপি হবে, সে এমপিটাও হইতে হবে মজবুত এবং ভালো। নারীরা বাইরে যাইতে গেলে সবকিছুর শিকার হতে হয়, লাঞ্ছনা পেতে হয়। আমাদের জেলায় নারী ভোটার বেশি, আমরা নারীদের সম্মান চাই। অবশ্যই যোগ্য প্রার্থীকে আমরা ভোটটা দেব, এজন্য আমরা ভোটার হয়েছি। প্রার্থীরা বলছেন মেহেরপুরে ভোটের মাঠের বড় লড়াই হবে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে। তবে নতুন দল হিসেবে নিজেদের গুছিয়ে নিতে মরিয়া এনসিপি প্রার্থীরাও। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে। আমরা ভোটের জন্য এতদিন সংগ্রাম করেছি, এবার নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা আমরা করতে চাই। মাঠে নামার কারণে আমরা সর্বমহলে আমরা পৌঁছাতে পেরেছি এবং আমাদের গ্রহণযোগ্যতা আশা করি তাদের কাছে প্রমাণিত হয়েছে যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আসলে আমরা
পরিবর্তিত একটা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। এত উন্মাদনা মানুষের মধ্যে ধানের শীষের প্রতি, সেটা বলে বোঝানো যাবে না। গণজোয়ারের মতো অবস্থা, এটা আমি বিশ্লেষণ করে পেয়েছি। ধানের শীষকে মানুষ এমনি ভালোবাসতো, মূল্যায়ন করত। আগামীতে যদি আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দুর্নীতি, চাঁদাবাজি, তারপরে আপনার এই যে টেন্ডারবাজি, এগুলো থাকবে না। মানুষ তাদের অধিকার ফিরে পাবে। বিভিন্ন জায়গায় কিন্তু প্রবীণ, নবীন, তরুণরা যুক্ত হচ্ছে আমাদের সাথে, যার ফলে আমরা আশা করি যদি আগামী ইলেকশন পর্যন্ত যদি ঠিকমতো প্রচারণা করতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো করব এবং জনগণের যে চাওয়া পাওয়ার একটা মেলবন্ধন ঘটাতে পারবো। নির্বাচনী সকল প্রস্তুতি চলছে বলে জানায় নির্বাচন অফিস। আমরা আশা করি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর, সুষ্ঠুভাবে সফল আমরা করতে পারব। প্রস্তুত আছি আগামী নির্বাচনের জন্য। যে ধরনের যে নির্দেশনা আসুক, আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা সক্ষমতা রাখি। মেহেরপুর জেলার 2টি সংসদীয় আসনে ভোটার রয়েছে 5,87,620 জন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুনের ঘটনায় ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করে নতুন জীবনে পা রেখেছিলেন স্মৃতি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পড়ে গিয়েছিল শরীরের 90 ভাগ। দগদগে ক্ষত নিয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরা দেশে লক্ষ্মীপুরের সালমা আক্তার স্মৃতি, যিনি দগ্ধ হয়েছিলেন বিএনপি নেতা বেলালের বাড়িতে দুর্বৃত্তের আগুনে। বুধবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান মাত্র 20 দিন আগে বিয়ে হওয়া স্মৃতি। ছোট মেয়ের পর এবার বড় মেয়েকেও হারালেন বেলাল। স্মৃতির মৃত্যুতে শোকে ভাসছে পুরো পরিবার। অনেক কথা কইছে আমার লগে, 2 ঘন্টার মতো কথা কইছে। কয় আমি তো বাঁচতাম না বুবু, আমি বাঁচতাম না। অর্থ সম্পদ সব হারাইছি, সব মেনে নেওয়া যায়। সন্তান হারা দুঃখ মেনে কোনো দিনও নেওয়া যায় না রে বাবা, কোনো দিনও যায় না। আমার ভাইয়ের কলজার টুকরা। যারা এইসব কাজ করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। গত 19 ডিসেম্বর মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার 7 বছর বয়সী মেয়ে আয়েশা। দগ্ধ হন বেলাল সহ তার 2 মেয়ে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ 2 নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী আরেকটি ট্রেনের ক্রসিং চলার সময় এই দুর্ঘটনা হয়। এ সময় নানি নাতনি ও তাদের এক প্রতিবেশী একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই নানি কমলা বেগম ও প্রতিবেশী সাদিয়া বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাতনি অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ। কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্কুল শিক্ষিকার ওপর হামলা হয়েছে। এ সময় তার কোল থেকে 3 বছর বয়সী ছেলেকে কেড়ে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। প্রাণে বেঁচে গেলেও আতঙ্কে এখনও স্বাভাবিক হতে পারছে না শিশুটি। আর আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে স্বজন ও এলাকাবাসীরা। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুপিয়ে গুরুতর আহত করা হয় মাকে, তার 3 বছরের শিশুকে ফেলে দেয়া হয় পুকুরের পানিতে। এমন নির্মম ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। স্বজনরা জানান, পারিবারিক বিরোধের জেরে গত 17 ডিসেম্বর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা আক্তারকে স্কুলের অফিস কক্ষ থেকে এনে মাঠে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামীর চাচাতো ভাই সহ 2 জন। এ সময় মায়ের কোল থেকে তার 3 বছরের ছেলেকে কেড়ে নিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেয় তারা। প্রতিবেশীরা শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন। জীবন রক্ষা পেলেও এখনো স্বাভাবিক হতে পারছে না শিশুটি। আমি এর কঠিন বিচার চাই, যাতে এরকম প্রধান শিক্ষকের উপর আর যেন কেউ এরকম আচরণ না করতে পারে। অস্ত্র নিয়ে আসিয়া নিরহ পায়া কালী ময়দান মাঠে একা পায়া কেউ নেই, এভাবে খুবাইছে।
আশঙ্কাজনক অবস্থায় তাসলিমাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আব্বু তোমার কি ভালাই দিছি, তোমার আব্বু তোমার আম্মারে মারছে ভালাই দিয়া। আমি এটার প্রতি নিন্দা প্রতি বিচার চাই, সূক্ষ্ম বিচার যেন হয়। আমার ওই মেয়েটার পুরো পায়ের হাড্ডি ক্যালসিয়ামটা পর্যন্ত বের হয়ে গেছে, আর নাকের এই পুরাটা এখান থেকে মানে এতখানি কাটতে গেছে, আর ভিতরে হাড়টা পর্যন্ত মানে ভেঙে গেছে। এ ঘটনায় তাসলিমার স্বামী মাসুম পারভেজ বাদী হয়ে করিমগঞ্জ থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করেন। তবে ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা না বললেও হামলায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। 6 দিন পরেই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। যশোরে প্রাথমিকের বই শতভাগ পৌঁছালেও মাধ্যমিকের পৌঁছেছে মাত্র 32%। শিক্ষকরা বলছেন সময় মতো বই পেলে বছরের শুরুতেই পাঠদান সহজ হবে, অন্যথায় গত বছরের মতো পাঠ্যক্রম শেষ করা দুষ্কর হবে। 1 জানুয়ারির মধ্যে সব বই হাতে পাওয়ার আশা জেলা শিক্ষা কর্মকর্তার। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পেতে মরিয়া শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে 2025 শিক্ষাবর্ষ শুরুর প্রায় 3 মাস পর সব বিষয়ে পাঠ্য বই সরবরাহ করা হয়। তবে চলতি বছর সময় মতো চাহিদার শতভাগ বই পেয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। বই হাতে পেয়ে খুশি শিক্ষকরা, কিন্তু ভিন্ন চিত্র মাধ্যমিকের বই প্রাপ্তিতে। নতুন শিক্ষাবর্ষের আর মাত্র 6 দিন বাকি থাকলেও মাধ্যমিকের 68% পাঠ্য বই এখনো হাতে পাননি শিক্ষকরা। এতে মাধ্যমিকের সব শিক্ষার্থী সব বিষয়ে বই হাতে পাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে সপ্তম থেকে নবম শ্রেণীর বই নিয়ে। শিক্ষকরা বলছেন সময় মতো বই পেলে বছরের শুরুতেই পাঠদান সহজ হবে। 4বারও বই নিতে আসি এখানে, কিন্তু এবার আমরা একবারই বই নিয়ে এবং 100% বই আমি পেয়েছি। আমরা সম্পূর্ণ পুরো বইটা আমরা পেয়েছি। নবম শ্রেণীর আমরা বাংলা, ইংরেজি, গণিত 3 বিষয়টা পেয়েছি। আশা করা যায় সময়ের ভিতরে বাকি বইগুলো আমরা পেয়ে যাব। 7, 8 এই 2 ক্লাসে এখনো পাইনি, আর নবম শ্রেণী 3টা বই পেয়েছি। স্কুল পর্যায়ে বই চলে যাচ্ছে, 1 তারিখের আগে সমস্ত স্কুলে বই চলে যাবে এবং 1 তারিখের মধ্যে সমস্ত বই বিতরণ করা হবে। 1 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারবেন বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। যে বইগুলো চাহিদা আছে, প্রতিদিন লটে বই আসছে, এই বইগুলো আমরা 1 তারিখের মধ্যে পাবো এবং স্কুলে বা বিদ্যালয়ে আমরা পৌঁছে দেবো। শিক্ষা বিভাগের তথ্য মতে জেলায় 2222টি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের চাহিদা 12,82,725টি, আর 652টি মাধ্যমিক বিদ্যালয় এবং 365টি মাদ্রাসার জন্য বইয়ের চাহিদা 35,14,403টি। সময় সংবাদ, যশোর। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশে ছড়াচ্ছে জীবাণু। অসুস্থ রোগীরা চিকিৎসা না নিয়ে ছাড়ছেন হাসপাতাল। চুরি হচ্ছে লাইট সহ আবাসিক এলাকার দরজা জানালা। এমন নানা অনিয়ম অভিযোগ মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ময়লা, দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, এমন নানা অব্যবস্থাপনায় জর্জরিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের পরিবেশে আরও অসুস্থ হয়ে পড়ছেন। রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েই পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। অনেক মাকুসা, তারপরে এমনি নিচেও ময়লা, সবকিছু ময়লা। আমার টাইফয়েডের জন্য কমসে কম 10 দিন শুনে দরকার, এখানে নিতে পারবো না। থাকার পরিবেশ খুবই খারাপ, টয়লেট রুমের অবস্থা খুবই খারাপ, এখানে মানুষ থাকা কোনো অসুবিধা হয়। হাসপাতালের অবকাঠামোতেও নাজুক অবস্থা। অকেজো অ্যাম্বুলেন্স পড়ে আছে গ্যারেজে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসিক ভবনগুলো। নিরাপত্তা রক্ষী না থাকায় আবাসিক এলাকায় প্রায়ই হচ্ছে চুরি। কারা বা কারা এইগুলা খুললা বাতিগুলা চুরি করে নিয়ে যায়। 2টাই অ্যাম্বুলেন্স, একটা মোটামুটি চলতেছে, আরেকটা অকার্য হয়ে গ্যারেজে পড়ে আছে। সংকটের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান চিকিৎসকরা, আর বরাদ্দ পেলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সিভিল সার্জন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, স্থানীয় ব্যবস্থাপনায় হোক, যেভাবেই হোক, আমাদের এই প্রশাসন স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমরা চেষ্টা করছি রোগীদেরকে সাধ্যমতোভাবে চিকিৎসা দেওয়ার। আমরা আমাদের আউটসোর্সিং এবং সামনে কিছু আমাদের নিয়োগ আছে, সেগুলোতে আমরা চেষ্টা করবো। হয়তো খুব বেশি আমরা পারবো না,
তারপরেও আমাদের লিমিটেশনের ভিতরে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সেটার থেকে আরেকটু উত্তরণ হওয়ার জন্য। হাসপাতালটিতে 160টি পদ থাকলেও শূন্য পদ 39টি। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় গড়ে ওঠেনি কৃষি বা ভারী শিল্প। তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা খনি, পাথর খনি হওয়ার পর স্বপ্ন দেখানো হয়েছিল এ জেলায় গড়ে উঠবে ভারী শিল্প, প্রতিষ্ঠা হবে অর্থনৈতিক জোন, মানুষের মুখে ফুটবে হাসি, কমবে বেকার সমস্যা। অপার সম্ভাবনা থাকার পরও বৃহত্তর দিনাজপুর জেলা বরাবরই বৈষম্যের শিকার। বিগত সরকারের আমলে উন্নয়ন বঞ্চিত এ জেলার মানুষ। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি নির্ভর এ জেলার অর্থনীতি। নিজস্ব চাহিদা মিটিয়ে জাতীয় খাদ্য ভাণ্ডার 9 লাখ মেট্রিক টন চাল সরবরাহ করে থাকে। চালকল ছাড়া বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। ধানের উপর নির্ভর করে গড়ে উঠেছে 12 শতাধিক চালকল। প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পেরে বন্ধ হয়ে গেছে 9 শতাধিক মিল। লোকসান দেখিয়ে বোচাগঞ্জ চিনিকল ও সদরপুর টেক্সটাইল মিল বন্ধ করে দিয়েছে সরকার। ভূমি অধিগ্রহণ করলেও আজও আলোর মুখ দেখেনি অর্থনৈতিক এ জোন। দিনাজপুরে টেরাকোটায় সমৃদ্ধ উপমহাদেশের পুরাকীর্তির নিদর্শন কান্তজিউ মন্দির, রাজবাড়ি, রামসাগর, সীতাকোট হয়ে উঠতে পারত পর্যটন শিল্পের অন্যতম স্থান। অবহেলা আর অযত্নে বিবর্ণ হতে চলেছে। 26,46,983 জন ভোটারের কৃষি নির্ভর এ জেলার 65% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। উন্নয়ন বঞ্চিত মানুষের ক্ষোভ, কলকারখানা গড়ে না ওঠায় বাড়ছে বেকারের সংখ্যা। দিনাজপুর জেলা উন্নয়ন থেকে বঞ্চিত, রাস্তাঘাট আর তেমন উন্নয়ন হয় না, যানজট নিত্যদিনের দৃশ্য, জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। শ্রমিক ছাঁটাইয়ের কারণে হোক বা আমাদের বেকারত্বের কারণে হোক, এইভাবে যে বেড়েই চলেছে এবং দিনাজপুরে কোনো আর্থসামাজিক খাতে কোনো উন্নয়ন নাই বিধায় আজকে দিনাজপুর আমাদের অনেক পিছিয়ে আছে। অপার সম্ভাবনা থাকতেও বরাবর উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষ। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর তাগিদ ব্যবসায়ীদের। সব সেক্টরেই আমরা বঞ্চিত। এখানে কোনো সেক্টর আমরা একটা ভালোভাবে এগোতে পারি নাই। ব্যক্তিগত উদ্যোগে অল্প কিছু উন্নয়ন হয়েছে, যে উন্নয়নটা ধরার মতো না। আকুল আবেদন যে দিনাজপুর জেলা কৃষি ভিত্তিক ঘোষণা করা হোক এবং এই এলাকায় বরাদ্দ বৃদ্ধি করে সব ধরনের উন্নয়ন করা হোক। উন্নয়ন বঞ্চিত, বৈষম্যের শিকার, পিছিয়ে পড়া দিনাজপুর জেলার জন্য সরকারের আলাদা অর্থনৈতিক ও শিল্পনীতি ঘোষণা দিলে গড়ে উঠবে কৃষি শিল্প, গতি বাড়বে কৃষি নির্ভর অর্থনীতির। সময় সংবাদ, দিনাজপুর। কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিম্নমুখী, ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। সবথেকে বেশি বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ। অন্যদিকে বেড়েছে জ্বর ও সর্দিসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। তাদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। কনকনে শীতের সঙ্গে হিমেল হাওয়া। হিমালয় কন্যা পঞ্চগড়ে জেগে বসেছে শীত। তাপমাত্রার পারদ 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা গেলেও ঘন কুয়াশার কারণে মিলছে না কাঙ্ক্ষিত উষ্ণতা। হাড় কাঁপানো শীত অনুভূত হওয়ায় অনেকটা বিপর্যস্ত জনজীবন। আজকে আবার খুবই ঠান্ডা, আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা, বাতাস এবং কুয়াশা খুব ঠান্ডা, ঠান্ডার জন্য আসা যায় না। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাস ও কুয়াশার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের তাপমাত্রাতে লোকজন শহরে আসে না, তো এই জন্য ধরেন আমরা এসে বসছি পেটের জন্যে। এখন দেখা যায় আল্লাহ কি করে, কবে রুজি দেয়, এই আশাতে আমরা বসে থাকি। আমাদের শীতের কারণে সকালবেলা যাত্রী কম হচ্ছে, গাড়ি ফাঁকা ফাঁকা চলে গেছে। মানুষজন কাজ কাম না করতে পারে তাহলে কি খাবে, কি চলবে। অন্যদিকে উত্তরের আরেক জেলা নওগাঁয় বেড়েছে জ্বর ও সর্দি সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। খুব ঠান্ডা লাগছে, আমরাই কাতর। শীতের কারণে লোকজন গাড়িতে উঠতেছে না, গাড়ি চালান যাচ্ছে না। শীতে শিশুদের সুরক্ষায় বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার, রংপুর থেকে আব্দুর রশিদ জীবন এবং রাজশাহী থেকে মওদুদ রানা। শুরুতে যাচ্ছি পঞ্চগড়ের সোহাগ হায়দারের কাছে।
পাহাড়ি হিম বাতাসের সাথে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ে যে শীতের তীব্রতা সেটা কিন্তু আমরা কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করছি। বিগত কয়েকদিন ধরে উত্তরের জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। বলে রাখি যে পাহাড়ি হিম বাতাস উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু বয়ে আসার কারণে এই জনপদে একটা স্থবিরতা নেমে এসেছে। আমি দেখেছি যে গত কয়েকদিন ধরে পাহাড়ি হিম বাতাসের সাথে যে ঘন কুয়াশার পরিমাণ সেটা সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে। একই সাথে দিনের অধিকাংশ সময় কিন্তু আমরা কুয়াশা লক্ষ্য করছি। সাথে কিন্তু সূর্যের যে উত্তাপ সেটা কিন্তু ছড়াচ্ছে না। আমরা গত দুদিন ধরে লক্ষ্য করছি যে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু সূর্যের যে উত্তাপ সেটা ছড়াচ্ছে না। এতে করে যারা জেলার সাধারণ মানুষ রয়েছে, এখন একই সাথে বলে রাখি যে দারিদ্র যে সকল জনগোষ্ঠীর মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছেন যে আজকের যে সকাল 6টার তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আজকে সকাল 6টায় রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে গতকালের তাপমাত্রা ছিল কিন্তু 10.6 ডিগ্রি সেলসিয়াস। আমরা জেনেছি যে আগামী কয়েকদিন আরো শীতের যে তীব্রতা রয়েছে সেটা কয়েক গুণ হারে বাড়বে। একই সাথে শীতের কনকনে অনুভূতি সেটাও কিন্তু কয়েক গুণ হারে বৃদ্ধি পাবে এমনটি আমাদের জানিয়েছে। বলে রাখি যে এর কারণে কিন্তু এই জনপদে একটা স্থবিরতা নেমে এসেছে। সব থেকে বেশি আমরা ছিন্নমূল নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের বিপাকে পড়তে আমরা দেখেছি। আমরা বলে রাখি যে আমরা এর আগে কিন্তু এক সপ্তাহ আগে লক্ষ্য করেছি এই জেলার উপর দিয়ে কিন্তু একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে, যার কারণে কিন্তু এখানকার তাপমাত্রা ছিল প্রায় 9 ডিগ্রির ঘরে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলে জেনেছি যে বর্তমানে গত কয়েকদিন ধরে জনপদের তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রির ঘরে উঠানামা করছে। একই সাথে দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু 16 থেকে 22 ডিগ্রির ঘরে উঠানামা করছে। এর ফলে কিন্তু আমরা এই জনপদে হাড় কাঁপানো শীতের অনুভূতি লক্ষ্য করছি। এই মুহূর্তে আমি আছি পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায়। এখানে ঠিক আমরা দেখছি যে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে গেছে এবং একটি গুরুত্বপূর্ণ জায়গা হলেও কিন্তু এখানে কিন্তু অন্যান্য দিনের মতো আজকে মানুষের যে উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করছি আমরা। এখানে যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে শহর কেন্দ্রিক এলাকায় কিন্তু ঘন কুয়াশা এবং শীতের যে অবস্থা বিরাজ করছে তার থেকে কিন্তু কয়েক গুণ হারে আমরা জেনেছি যে যা নদী কেন্দ্রিক এলাকা যে সকল রয়েছে সেখানে কিন্তু শীতের তীব্রতাও কিন্তু এর থেকে বেশি অনুভূত হচ্ছে। একই সাথে বলে রাখি যে এই উত্তরের জনপদের যে তেঁতুলিয়া উপজেলা রয়েছে সেখানে কিন্তু শীতের তীব্রতা আরো কয়েক গুণ হারে বেশি বলে আমরা এমনটি জেনেছি। আমরা বলে রাখি যে শীতের এর পাশাপাশি কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু তীব্রতার কারণে কিন্তু আমরা জেনেছি যে শীতজনিত রোগীর সংখ্যা সেটা কিন্তু কয়েক গুণ হারে বাড়ছে। হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ভর্তি হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। আমরা এখন জানবো রংপুরের খবর। সেখানে আছে সহকর্মী আব্দুর রশিদ জীবন। তীব্র শীতে রংপুরে একেবারে জনজীবনে নেমে এসেছে জবুথবু অবস্থা এবং এই মুহূর্তে যদি বলি যে আজকে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা রেকর্ড করেছে সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে বলা চলে যে সর্বস্তরের কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং একই সাথে সব বয়সী মানুষের মাঝে শীতের তীব্রতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বলা চলে এই যে শীত গত কয়েকদিন থেকে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু শীত ওঠানামা করছে এবং যে কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনুভব হচ্ছে এবং আজকে কিন্তু আমরা দেখছি যে রাত থেকে তীব্র কুয়াশা পড়েছে রংপুরে এবং সকালেও কিন্তু আসলে ভোর থেকে তীব্র কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না, গাড়িগুলো এখনো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং এই যে শীতকে কেন্দ্র করে কিন্তু শ্রমজীবী যারা মানুষ তাদের মধ্যে কিন্তু ভোগান্তি বেড়েছে। একই সাথে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীদের যে প্রকোপ সেটিও কিন্তু বেড়েছে এবং বলা চলে রংপুর যেহেতু আসলে হিমালয়ের কোল ঘেঁষায়, একই সাথে এই রংপুরকে ঘিরে অনেকগুলো নদী রয়েছে, তিস্তা, করতা সহ বেশ কয়েকটি নদীও চলে গেছে এই রংপুরের বুক ছেড়ে, যে কারণে কিন্তু রংপুরে শীতের যে তীব্রতা সেটি একটু বেশি করে কিন্তু অনুভূত হয় এবং একই সাথে বলা চলে যে তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু আসলে যে মানুষরা বসবাস করে তারা কিন্তু আরো বেশি সমস্যায় পড়েছেন এই তীব্র শীতে এবং একই সাথে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই তীব্র শীতে একই সাথে শীত বস্ত্রের অভাব, অন্যদিকে আসলে তাদের থাকবার যে বাসস্থান সেটিও আসলে ভালো না থাকবার কারণে তারা কিন্তু এই শীতে বলা চলে যে প্রচন্ড বিপাকে পড়েছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি জেলার অনেকগুলো এলাকায় কিন্তু এই যে শীতকে কেন্দ্র করে আগুন পোয়াতে গিয়ে কিছু কিছু অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু ঘটেছে, দগ্ধের ঘটনাও কিন্তু ঘটেছে এবং হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগীর যে প্রকোপ সেটি কিন্তু আসলে বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই যে আবহাওয়ার যে নিম্নমুখিতা সেটি কিন্তু আসলে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে এবং বাতাসের যে আর্দ্রতা সেই
বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু আজকে আজকে রেকর্ড করা হয়েছে 99%, এবং এই যে বাতাসের 99% আর্দ্রতার কারণে কিন্তু শীতের যে অনুভূতি সেটি কিন্তু আরো বাড়ছে। তো সব মিলিয়ে বলা চলে যে শীতে একেবারে কিন্তু বিপর্যস্ত রংপুরের মানুষের জনজীবন। এবং এই মুহূর্তে আমরা রাজশাহীর শীতের আরো খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। আর এই টানা কুয়াশা সব মিলিয়ে শীতের যে অনুভূতি সেটি বেড়েছে রাজশাহী এবং এই অঞ্চলে। এবং আমরা যেটি দেখেছি যে এই কুয়াশা কারণে সূর্যের যে উপস্থিতি সেটি কিন্তু সকালে নেই, অর্থাৎ আজকে 6:45 সূর্যোদয় হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। এবং এই বেলা বাড়ার সাথে সাথে যে কুয়াশার দাপট সেটি বাড়তে থাকে। দুপুরের দিকে কিছুটা সূর্যের উপস্থিতি থাকলেও সেই সূর্যের খুব বেশি তাপ নেই, যার ফলে শীত অনুভূত হয়, সেটি প্রচণ্ডভাবে অনুভূত হয়। এবং এখানকার স্থানীয় মানুষ বলছে যে শীতের যে প্রকোপ সেটি বাড়ছে। এবং আমরা গত এক সপ্তাহে দেখেছি যে তাপমাত্রার যে পারদ সেটি ক্রমেই নিচের দিকে নামছে। আজকে এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস, এবং এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 99%। বাতাস খুব বেশি নেই, তবে গতকাল এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এবং গত এক সপ্তাহে তাপমাত্রার যে পারদ সেটি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 10 ডিগ্রির ঘরে এসে ওঠানামা করছে। এখানকার আবহাওয়াবিদরা যেটি বলছেন যে দিন এবং রাতের যে তাপমাত্রার ফারাক সেটি কমছে, যার ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়ার কোনো ধরনের প্রবণতা নেই, বরং যে শীতের মাত্রা সেটি আরো বাড়তে পারে। এবং গত এক সপ্তাহের টানা এই কনকরে যে শীত, সেই শীতে আসলে জবুথবু অবস্থা। রাজশাহীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক মানুষ। আমরা যেটি দেখেছি, আমরা যে স্থানটিতে রয়েছি তালাইমারি, এই স্থানটিতে আসলে এই ভোরবেলা শ্রমিকদের হাট বসতো, কিন্তু এই প্রচন্ড শীতের কারণে সেইখানে কিন্তু শ্রমিকদের উপস্থিতি একেবারেই কম। তারা বলছেন যে এই কুয়াশা দুপুর পর্যন্ত থাকছে, যাদের ফলে তাদের যে কাঙ্ক্ষিত কাজ, সেই স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারছেন না, এবং তাদের যে আয় ইনকাম সেটিও কমেছে। অন্যদিকে যারা রিক্সা চালক রয়েছেন বা দিন আনে দিন খায় এরকম মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শীতের কারণে সাধারণ মানুষ আসলে দুপুরের পর বাড়ি থেকে বের হচ্ছে, এবং স্বাভাবিক সময় মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু অনেক কম, যার ফলে তাদেরও আয় ইনকাম কম। অন্যদিকে যারা বস্তিবাসী বা একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা বলছেন যে গরম কাপড়ের যেরকম অভাব রয়েছে তেমনি তাদের যে ত্রাণ সহায়তা দেওয়া থাকে সেটিও কিন্তু এবার নেই। অন্যদিকে রাজশাহীর হাসপাতালগুলোতে বয়স্ক এবং শিশু মানুষের রোগের আক্রান্ত হওয়ার সংখ্যা যেরকম বেড়েছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে, বিশেষ করে অ্যালার্জি এবং ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করেছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে এই শীতের সময় ঠান্ডায় যাতে শিশু এবং বয়স্করা কম বের হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রাত 1টা থেকেই ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 4টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই যে প্রায় 7 ঘন্টা ধরে বন্ধ রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুট। এই রুটে বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছে হাজার হাজার কিন্তু বিএনপি নেতাকর্মী এবং যারা সাধারণ যাত্রী, শ্রমিক এবং যারা এখানকার ব্যবসায়ী রয়েছে। তীব্র শীত ও হাড় কাঁপানোর শীতে এখনো মাঝনদীতে আটকা রয়েছে শাহপরান, গোলাম মওলাট, বাইজান সহ 4টি ফেরি। কমপক্ষে 86টি যানবাহন নিয়ে প্রচণ্ড শীত ও কুয়াশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকশো মানুষ। এছাড়াও পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটের ঘাট এলাকাতে 5 শতাধিকের উপরে কিন্তু যানবাহন এখন পারে অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অনেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অভিনন্দন থেকে ফেরার পথে এখানে এসে এই দুর্ভোগে পোহাচ্ছেন। হাড় কাঁপানো শীত কিন্তু আজকে যে সন্ধ্যা থেকে কিন্তু এই রোডগুলোতে কুয়াশা পড়তে শুরু করে এবং রাত
একটার সময় আসলে ফেরি চলাচল এর যে বিকন বাতি চলাচলের যে চ্যানেলের যে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এমনটা অবস্থায় দুর্ঘটনা এড়াতে এই নরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আপনারা হয়তো দেখছেন যে এই যে এখন এই মুহূর্তে কিন্তু একটা মানুষ ঝুঁকি নিয়ে প্রচণ্ড কুয়াশা এবং শীতের ভিতরে এবং কিছুই দেখা যাচ্ছিল না, তার ভিতরে কিন্তু ট্রলার দিয়ে অবৈধভাবে এখানে পারাপারের চেষ্টা করছে আসলে যাত্রীরা, যারা হচ্ছে অতি ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে এবং কিছু ব্যবসায়ী এবং একটু পল্টনে এই কাজটাই কিন্তু করছে। দেখার মতো কেউ নাই। এতে এখনো পর্যন্ত হাড় কাঁপানো শীত এবং কুয়াশার ভিতরে যানবাহনের শ্রমিক এবং ব্যবসায়ীরা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমাদের জানিয়েছে যাত্রীরা যে আপনাদের যে দেখানোর চেষ্টা করছি অবৈধভাবে যে পারাপারের চেষ্টা, যেহেতু বিআইডব্লিউটিসি দুর্ঘটনা এড়ানোর জন্যই এই রোডে কিন্তু সকল যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। তার মধ্যে কিন্তু এই যারা এখানকার যাত্রী রয়েছে অতি যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া, নরোটের মাঝ নদীতে যে 4টি ফেরি রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করেছি। এইটা হাড় কাঁপানো শীত এবং কুয়াশার ভিতরে তারা কিন্তু অতি কষ্ট করছে এবং কি তারা কিন্তু উদ্ধারের জন্য কিন্তু বিআইডব্লিউটিসিকে অনুরোধ করেছে, কিন্তু কুয়াশার ভিতরে এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাতে পারেনি। অর্থাৎ দুর্ভোগ চরম আকার ধারণ করছে পাটুরিয়া এলাকাতে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 30 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 1টার দিকে নোয়াখালী সদরের রশিদ কলোনি থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে কুমিল্লার বাগমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। এতে অন্তত 30 জন আহত হন। তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে গ্রেফতার করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ জানায় রাসেলের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার বিষয়টি পুলিশের সামনে আসে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় পুলিশে দেওয়া হয়। এ নিয়ে 2024 সালের 5 আগস্টের পর ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে 22 জনকে গ্রেফতার করা হলো। আজ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 17 বছর পর ঐতিহাসিক প্রত্যাবর্তন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই উপলক্ষে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে তার বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের করার কথা রয়েছে। একই সাথে বাদ জুমা আজকে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এই উপলক্ষে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা আমরা গতকালকে থেকেই দেখেছি। উৎসুক মুখর মানুষের ভিড়, একই সাথে সৌধ চত্বরকে সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে ফেলার একটি বিষয়। এবং আমরা এখনো দেখছি যে সৌধ চত্বরে মূলত পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু দিচ্ছেন এবং পবিত্রতার যে একটি কাজ করা এবং পরিচ্ছন্নতার জন্য শেষ মুহূর্তে যে
কাজ সেটিও তারা করে নিচ্ছেন, ঝালাই করে নিচ্ছেন। একই সাথে আমরা দেখেছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইতিমধ্যে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। একই সাথে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও রয়েছে। তো যে বিষয়টি জানাতে চাই যে মূলত এখানকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যে উৎসব মুখর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে, যে তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পর তাদের নেতা সাভারের মাটিতে পা দিবেন। বাংলাদেশে প্রথমেই তিনি গতকাল সংবর্ধনা হয়েছে তারপরেই তিনি তার মায়ের কাছে গিয়েছেন। এরপরে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। সেই সুবাদে সাভারের যে নেতাকর্মী রয়েছে এবং একই সাথে সাধারণ মানুষ রয়েছে, তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন এবং তারা বলছেন যে তারা খুব ভোরেই চলে আসবেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে মানুষ আসতে শুরু করেছে, কিন্তু যেহেতু সৌধ চত্বরটি কটন করে রাখা হয়েছে, এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের অবস্থান মূলত মহাসড়কে এবং সৌধ চত্বরের বাইরে অবস্থান করবেন বলে জানতে পেরেছি। একই সাথে তারা বলছেন যে সাভার, ধামরাই, আশুলিয়া এবং আশপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চল থেকে মূলত সৌধ চত্বরের বাহিরে যে সড়ক রয়েছে সেই সড়কে নেতাকর্মীদের অবস্থান এবং ঢল নামবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বিএনপির কয়েকজন নেতার সাথে, তারা বলছেন যে মূলত এখানে তারা গণজমায়েত করবেন এবং 50,000 থেকে 60,000-এর মতো মানুষ হতে পারে। তারা বলছেন যে মূলত বিএনপির পক্ষ থেকে এবং যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে গণজমায়েত করা হবে এবং সে উপলক্ষে কিন্তু মূলত স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যেমন প্রস্তুতি চলছে, তেমনি কিন্তু আমরা কথা বলেছিলাম ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সার্কেল যিনি সাভারের দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন যে যেহেতু রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিকতা নয়, কিন্তু যেহেতু বাংলাদেশের একজন গণ্যমান্য এবং যিনি মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, যিনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেহেতু এখানে আসবেন, তার সাথে হাজার হাজার মানুষ আসবেন, নিরাপত্তার বিষয় রয়েছে, সেই বিষয়কে লক্ষ্য করেই মূলত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তারা সশস্ত্র রয়েছেন এবং সার্বিক তত্ত্বাবধান করছেন, দেখভাল করছেন যাতে কোনো ত্রুটি না হয়। একই সাথে কিন্তু নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানকে বরণ করতে এবং তারেক রহমান যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য যে সৌধে আসবেন তার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভার স্মৃতিসৌধে। ভেঙে যাওয়া ঘাট, অবকাঠামো সংকট, পর্যাপ্ত জেটির অভাব আর নদীতে নাব্য সংকট জর্জরিত খুলনা নদী বন্দর। এসব সমস্যায় গত 2 বছরে খুলনা নদী বন্দরে পণ্য খালাস কমে এসেছে অর্ধেকে। কমেছে রাজস্ব, কাজ হারিয়ে বিপাকে পড়েছেন ঘাট এলাকার শ্রমিকরা। থমকে গেছে দক্ষিণাঞ্চলের নদী কেন্দ্রিক অর্থনীতির গতি। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার ভৈরব নদীর তীরে জলযানগুলো পণ্য নিয়ে নোঙর করে নদী বন্দরের ঘাটে ঘাটে। মোংলা সমুদ্র বন্দর থেকে লাইটারেস জাহাজে সার, চাল, পাথর সহ বিভিন্ন পণ্য নিয়ে এখানে খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। তবে নদীবন্দরের এই ঘাটটি 1 বছরের বেশি সময় ধরে ধসে পড়েছে। শুধু একটি নয়, বন্দর এলাকার একাধিক ঘাটে কোথাও ধস, কোথাও ভাঙন। ফলে পণ্য নিয়ে জাহাজ ভিড়তে পারছে না এসব এলাকায়। ঘাটগুলোর বিভিন্ন রকম সমস্যা আছে, শ্রমিকের সমস্যা আছে, যার কারণে এইসব অঞ্চলে আর কাজ আস্তে আস্তে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। তথ্য অনুযায়ী 2 বছর আগেও বছরে শতাধিক জাহাজ এখানে পণ্য খালাস করলেও চলতি বছরে তা নেমেছে অর্ধেকেরও নিচে। জাহাজ কমায় শ্রমিক সংখ্যাও কমেছে। একসময় 2000-এর বেশি শ্রমিক কাজ করলেও এখন তা নেমে এসেছে মাত্র 500-তে। যাদের কাজ আছে তাদেরও মাসের অর্ধেক সময় কাটে কর্মহীন। গত 5 বছরে এ ঘাট এলাকায় হয়নি কোনো উন্নয়ন কাজ। বরাবরের মতোই পরিকল্পনা আর প্রকল্প গ্রহণের আশ্বাসেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। ঘাটগুলোর যে সমস্যা আছে, এই সমস্যা বিশেষ করে শিট পাইলিং যে অংশে ভাঙা, সেই শিট পাইলিং মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, খুব দ্রুত এটা মেরামত করে দিবেন। 1960 সালে ভৈরব নদীর তীরে গড়ে ওঠা এই বন্দরটি 143 একর জায়গা বিস্তৃত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কুষ্টিয়ায় চলতি মৌসুমে শুরু হয়েছে পেঁয়াজ আবাদ। ভালো দাম পাওয়ায় প্রতি বছরই ফসলটি চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। মাঠের পর মাঠ আবাদ হচ্ছে পেঁয়াজ। ফসলটি চাষাবাদ ঘিরে শীতের সকালে কুষ্টিয়ায় কৃষকের ব্যস্ততা।
জমি প্রস্তুতির পর চারা পেঁয়াজ রোপণের পর দেয়া হয় সেচ। কয়েকদিনের মধ্যে সবুজ হয়ে ওঠে পুরো ক্ষেত। কৃষকরা জানায় প্রতি একর জমিতে পেঁয়াজ আবাদে খরচ হয় প্রায় 2 লাখ টাকা। তবে বিক্রিতে ভালো দাম পাওয়ায় চলতি বছর অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন ফসলটি আবাদে। আমি 5 বিঘি ভুঁই পেঁয়াজ লাগাচ্ছি। পেঁয়াজের যদি দাম না হয় আমরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সরকারের কাছে একটাই অনুরোধ আমাদের, এই সারের দামটা যেন তারা একটু কমায় নাই। সরকার যদি দেখা যাচ্ছে আমাদের বীজটা ওঠার পরে যদি বাইরে থেকে আমদানি না করে তাহলে আমাদের খুব ভালো হয়। চলতি মৌসুমে জেলায় 14,289 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের চেয়ে 3,000 হেক্টর বেশি। ফসলটির আবাদ ও সংরক্ষণের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। বা কৃষি কর্মকর্তারা রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে পেঁয়াজ আবাদের জন্য কৃষকদেরকে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছে। আশা করি যে এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে পেঁয়াজ আবাদে যে সামান্য ঘাটতি রয়েছে অচিরেই সে ঘাটতি পূরণ হবে। চলতি মৌসুমে কুষ্টিয়ায় 2,78,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে ঘিরে রাজধানীর গির্জাগুলোতে সাজ পরিবেশ। 5 তারকা হোটেলগুলোতেও দেখা গেছে নানা আয়োজন। গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে সাজ পরিবেশ। ছোট্ট শিশু থেকে শুরু করে নানা বয়সী যিশু ভক্ত ভিড় করেন গির্জাগুলোতে। হিংসা, বিদ্বেষ আর অন্ধকারে আচ্ছন্ন পৃথিবীতে মানুষকে আলোর পথ দেখাতে পৃথিবীতে আগমন ঘটে যিশু খ্রিস্টের। পথভ্রষ্ট মানবজাতির সামনে তিনি তুলে ধরেন প্রেম, ক্ষমা আর শান্তির স্বর্গীয় বাণী। এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। সুর আর ছন্দে, প্রার্থনা আর বন্দনায় প্রভু যিশুকে স্মরণ করে দিনটিকে স্বাগত জানান যিশু ভক্তরা। হাতে না, আমি চাই গাড়ি আর হচ্ছে চকলেট, অনেকগুলো চকলেট আর একটা 2টা গাড়ি। খুব বাচ্চাকে নিয়ে আসলাম, ও খুব খুশি। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয়, এই আয়োজনে সামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। এটা আমার ফার্স্ট টাইম আর এখানে অনেক মজা লাগছে। বড়দিনের এই উৎসবে পিছিয়ে নেই রাজধানীর 5 তারকা হোটেলগুলো। ক্রিসমাস ক্যারল, বিশেষ ডিনার আর নানা আয়োজনে অতিথিদের জন্য সাজানো হয়েছে উৎসবের ভিন্ন এক পরিবেশ। বড়দিন উপলক্ষে চার্চ ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে রঙিন সাজে সেজে ওঠে দেশের বিভিন্ন স্থানের গির্জাগুলো। রঙিন সাজে সেজেছে দেশের বিভিন্ন স্থানের গির্জাগুলো। সমাবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব বড়দিন। ঠান্ডা উপেক্ষা করেই ভক্তরা গির্জায় ছুটে যান প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে। যিশু খ্রিস্টের জন্মের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় আলোচনা করেন ফাদাররা। পরে বিশপ ও ফাদারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন যিশু ভক্তরা। আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই বড়দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা উদযাপন করছি। বড়দিনের উৎসবের অন্যতম বৈশিষ্ট্য নানা বর্ণের আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের উপস্থিতি এবং শিশুদের জন্য উপহার। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমরা যাতে সারাটি বছর সুন্দরভাবে, সুস্থভাবে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের আজকে অনেক খুশির দিন, একসাথে শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করতে পারি। যিশু এই জগতে এসেছিলেন আমাদের মুক্তির জন্য, অন্ধকারকে দূর করে আলোর পথে যাতে আমরা চলতে পারি, সেই কৃপাশিস তিনি আমাদেরকে দান করতে চেয়েছেন। বিশেষ প্রার্থনা করেন নারী, পুরুষ ও শিশুরা। আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরে দেশের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। পৃথিবী থেকে সকল যুদ্ধ, বিগ্রহ, অশান্তি বিনাশের পাশাপাশি দেশের শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা তাদের। এবছর আমরা প্রার্থনা করেছি মানুষের মঙ্গল এবং কল্যাণ কামনা করে, যেন প্রত্যেকজন মানুষ তাদের নিজ নিজ মর্যাদা পেতে পারে।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস যীশুখ্রিস্ট আজকের দিনেই ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সব সংঘাত বন্ধের বার্তা দিয়ে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। বড়দিনের ভাষণে তিনি বলেন, দরিদ্র মানুষকে সহায়তা না করা স্রষ্টাকে প্রত্যাখ্যান করার শামিল। এদিকে ভ্যাটিকান সিটি থেকে বেথলহাম, সিরিয়া থেকে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে বড়দিন উপলক্ষে বার্তা দেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। তার বার্তায় ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিন, ইউক্রেন, সুদান, মালি, মিয়ানমার সহ বিভিন্ন অঞ্চলের সংঘাতের কথা তুলে ধরেন তিনি। আহ্বান জানান সব অরাজকতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার। পোপের বক্তব্যে উঠে আসে অভিবাসী ও শরণার্থীদের দুর্দশার কথাও। ফিলিস্তিনের বেথলেহেমে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অব দ্য ন্যাটিভিটিতে বড়দিনের প্রার্থনায় নেতৃত্ব দেন জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাওয়ালা। গাজায় যুদ্ধের কারণে টানা 2 বছর জনসম্মুখে বড়দিন উদযাপন সীমিত ছিল শহরটিতে। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় মাসে এবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। ফ্রান্সের নটরডাম দ্য প্যারিস ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সংস্কার শেষে পুনরায় চালু হওয়ার পর এটিই ছিল বড়দিনের দ্বিতীয় আয়োজন। সমবেত প্রার্থনায় যোগ দেন ফ্রান্সের নানা প্রান্ত থেকে ছুটে যাওয়া যীশু খ্রিস্টের অনুসারীরা। মেক্সিকোর ওহাকা শহরে ঐতিহ্যবাহী নাইট অব দ্য র্যাডিশেস উৎসবে অংশ নেন স্থানীয় শিল্পী ও কৃষকরা। বড়দিনের আগের দিন মূলা খোদাই করে তৈরি করা হয় ধর্মীয় ও দৈনন্দিন জীবনের নানা দৃশ্য। শহরের কেন্দ্রীয় চত্বরে এসব শিল্পকর্ম দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াল লৌলি স্ট্রিটে 3 দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে বড়দিনের উৎসব। এবছরও দিবসটি ঘিরে রঙিন আলোয় সেজে ওঠে পুরো এলাকা। উপভোগ করেন বাসিন্দারা। সিরিয়া জুড়ে বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দীর্ঘ সংঘাতের ফলে দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও বড়দিন ঘিরে শান্তির প্রত্যাশা প্রকাশ করেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে জার্মানিতে উদযাপিত হচ্ছে বড়দিন। পারিবারিক ও ধর্মীয় নানা আয়োজন সঙ্গে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিট্টু বড়ুয়া। বছর ঘুরে আবারও জার্মানিতে এলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, স্থানীয় ভাষায় যা ভাইনাখটেন। স্থানীয় জার্মানদের বিশ্বাস অনুযায়ী 24 ডিসেম্বর সূর্য অস্তমিত হওয়ার পর থেকে হাইলিগেন আবেন্ড বা পবিত্র সন্ধ্যা শুরু হয়। এরপর থেকে 25 ডিসেম্বর দিনভর দেশটির গির্জায় গির্জায় শুরু হয় প্রভু যিশুর বন্দনা। ভক্তরা প্রভু যিশুকে স্মরণ করেন প্রার্থনা সঙ্গীতে। ক্যাথলিক, অর্থোডক্স কিংবা প্রোটেস্ট্যান্টের প্রভু যিশুর অনুসারীরা প্রার্থনা সভায় বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন। বড়দিন মানে আমাদের জন্য বিশেষ আনন্দের। প্রার্থনা সবার জীবন শান্তিময় হোক। আজকের দিনে আমার প্রার্থনা যুদ্ধ নয়, বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সবার জীবন আনন্দময় হোক এই কামনা করছি। সবাইকে বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। একই সাথে সামনের দিনগুলো যেন সবার জন্য নিরাপদ হয় এবং আসছে নতুন বছর সবার জন্য হোক চমৎকার একটি বছর, এই প্রার্থনা করি। এদিকে বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার ও চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। চলতি মাস এবং আগামী বছর এই মহাদেশের জন্য শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির হবে। নাগরিকদের উদ্দেশ্যে এই বার্তা ছিল তাদের। শুভ বড়দিনে প্রভু যিশু ভক্তদের একটাই প্রার্থনা, হিংসা, হানাহানি, যুদ্ধ বিগ্রহ ভুলে প্রতিটা মানুষের মনে তৈরি হবে অকৃত্রিম ভালোবাসা, মায়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। পৃথিবী হবে শান্তিময় এবং সৌহার্দ্যপূর্ণ। জার্মানি থেকে সবাইকে শুভ বড়দিনের শুভকামনা জানিয়ে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ। প্রার্থনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থনায় অংশ নিতে মধ্যরাত থেকে লিসবনের গির্জাগুলোতে
ভিড় করেন যীশু খ্রিস্টের অনুসারীরা। বিশ্ব শান্তি আর স্থিতিশীলতাই প্রাধান্য পাচ্ছে বড়দিনের প্রার্থনায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় মধ্যরাতের বেশ খানিকটা আগে থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের গির্জাগুলোতে ভিড় বাড়ে খ্রিস্টান ধর্মের অনুসারীদের। স্থানীয়দের পাশাপাশি লিসবনের ঐতিহাসিক গির্জাগুলোর প্রার্থনায় অংশ নিতে আসেন অন্যান্য দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। ঘড়িতে রাত 12টা বাজতেই শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় যোগ দেন যীশু খ্রিস্টের অনুসারীরা। এবছরও লিসবনের সবচেয়ে বড় প্রার্থনা হয় ঐতিহাসিক লিসবন ক্যাথেড্রালে। সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিশ্ব শান্তি আর স্থিতিশীলতায় প্রাধান্য পায় বড়দিনের প্রার্থনায়। উৎসব মুখর পরিবেশে বড়দিনের আনন্দ উপভোগ করতে পারায় খুশি যীশু খ্রিস্টের অনুসারীরা। পরিবার নিয়ে লিসবনে এটি আমার প্রথম ক্রিসমাস। দারুণ উপভোগ করছি। ইউরোপের সবচেয়ে ঐতিহ্যবাহী গির্জায় প্রার্থনার পাশাপাশি ক্রিসমাস মার্কেট ঘুরে দেখার অভিজ্ঞতা অসাধারণ। সেই সাথে আবহাওয়াও বেশ চমৎকার। পরিবার ছেড়ে এটি আমাদের প্রথম ক্রিসমাস, কিন্তু এখানকার পরিবেশ খুবই উপভোগ্য। ঐতিহাসিক একটি গির্জায় প্রার্থনার সুযোগ পেয়ে আমাদের বেশ ভালো লাগছে। বৃহস্পতিবারও দিনব্যাপী রয়েছে নানা আনুষ্ঠানিকতা। উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে বেশ সতর্ক অবস্থানে পর্তুগালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবপ্রিয় জাতি হিসেবে গোটা ইউরোপে বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের। তবে বড়দিনের প্রার্থনায় গির্জাগুলোতে মধ্যরাতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ বলছে তারা ধর্মপ্রাণও বটে। তবে এবারে বড়দিনের প্রার্থনায় একটাই প্রত্যাশা, গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবছর অনেকটা সাদামাটা ভাবে বড়দিন উদযাপন করলেন অস্ট্রেলীয়রা। বড়দিন উপলক্ষে নিয়ন আলোয় ঘরবাড়ি সাজালেও কয়েকদিন আগের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে উৎসবের আমেজে। অনেকেই পরিবার ও প্রিয়জনদের নিয়ে কোলাহল থেকে দূরে পিকনিক আর খেলাধুলার মধ্য দিয়ে সময় কাটান। অফিস, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রবাসী শিক্ষার্থীরাও বন্ধুদের নিয়ে আনন্দে মেতে ওঠেন। আগামী বছর অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি নিরাপদ সুন্দর দিন আসবে, এমনটাই প্রত্যাশা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত বন্ধে দ্বিতীয় দিনের আলোচনা হয়েছে। বৈঠকে যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি দুদেশের মধ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানায় কম্বোডিয়া। এদিকে সংঘর্ষ বন্ধের আলোচনার মধ্যেও দুদেশের মধ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার থাই সেনাদের হামলায় আরও এক কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাত বন্ধে বৈঠকের মধ্যেও থেমে নেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের সংঘর্ষ। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তেও মিয়াঞ্চি প্রদেশের একটি গ্রামে গোলাবর্ষণ করেছে। এতে কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে সংঘর্ষে এ পর্যন্ত 31 জন কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে থাই সেনাবাহিনী দাবি করেছে দেশটির সাকেউ প্রদেশের একটি গ্রামে BM-21 রকেট নিক্ষেপ করেছে কম্বোডিয়া। এতে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘর্ষে এ পর্যন্ত 23 থাই সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সরাসরি হামলার লক্ষ্যবস্তু না হয়েও প্রাণ হারিয়েছেন বহু থাই নাগরিক। এমনকি নতুন করে সংঘাত শুরুর পর বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের প্রায় 10 লাখ মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত বন্ধে দ্বিতীয় দিনের আলোচনা হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের চান্তাবুরি প্রদেশের সীমান্ত এলাকায় দুদেশের জেনারেল বর্ডার কমিটির বৈঠক শুরু হয়। এই শান্তি আলোচনায় দুদেশের অন্তত 30 জন করে প্রতিনিধি অংশ নেন। এক বিবৃতিতে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পক্ষ যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি দুদেশের মধ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার উপায় নিয়ে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তৃতীয় বিশেষ জেনারেল বর্ডার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর। নাসরিন রুমি, সময় সংবাদ। অনাড়ম্বরভাবে আজ মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নেই তেমন সাজসজ্জা, মাঠের বাইরেও নেই কোনো ব্যানার ফেস্টুন। অল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি কিছুটা হযবরল অবস্থায় পড়েছে বলে মত নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদের। সবকিছু নিয়ে বিসিবি চাপে আছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতিখার মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট।
ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সময়ের সঙ্গে সবকিছু এলোমেলো। সেরা বিপিএল আয়োজনের চেষ্টা অনেকটাই বৃথা যাচ্ছে কয়েক ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনায়। তবে বিসিবি স্বল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে আছে কিছুটা বিপাকে। গেল বছরও শুরুতে এতটা ঘোলাটে ছিল না পরিস্থিতি। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের কারণে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা। বাদ দেওয়া হয়েছে ঢাকায় আয়োজন করতে যাওয়া কনসার্ট। ঢাকা থেকে সরিয়ে সিলেটে আয়োজন করা হচ্ছে প্রথম ম্যাচ। বড় আকারে না পারলেও প্রথম ম্যাচের আগে রাখা হয়েছে আনুষ্ঠানিকতা। ঘণ্টাখানেকের অনুষ্ঠানে হবে দেশীয় গান, পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সব ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা, যে কারণে পরিবর্তন আনা হয়েছে ম্যাচের টাইমে। শেষ সময়ে তোড়জোড় চলছে মাঠ সাজানোর। নতুন ব্রডকাস্ট প্রতিষ্ঠানও কাজ করছে। টিভি স্ক্রিনে হয়তো ঝলমলে বিপিএল দেখা যাবে না শুধু এর পেছনে কি হচ্ছে। নোয়াখালী কোচ অবশ্য দোষ দিচ্ছেন না বিসিবিকে। সময় স্বল্পতার কারণে হয়তো এমনটা মত সুজনের। বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না, গভর্নিং কাউন্সিলে ডেফিনেটলি একটা তাদের ব্যাপার, বাট এইটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি। বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসলে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তোবা এটা জিনিসটা আরো বেটার হলে ভালো হইতো, বাট এটা নিশ্চয়ই তারা লুক আফটার করবে। সবকিছু আয়োজন করতে গিয়ে চাপে বিসিবিও। সভাপতি বুলবুল মাঠ দেখতে এসেছিলেন। চলমান সব ইস্যুতে তার মন্তব্য জানতে চাওয়ায় এড়িয়ে গেলেন গণমাধ্যম। তবে বিপিএল সদস্য সচিবের বক্তব্যে স্পষ্ট কতটা চাপে বোর্ড। এত শর্ট টাইমে এত কিছু করা, এরকম হয়তো যে আগের টিম ছিল, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজ হতো। মানে আমরা তো সব নতুন করে টিম নিতে হয়েছে, কারণ আগের কন্ট্রাক্টগুলি সব আপনার শেষ হয়ে গেছিল। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও শেষটা সফলভাবে করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। অবশেষে বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর একটি চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। বিপিএল এর বাইলজ অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। এছাড়া দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামের ক্রিকেটারদের দেনা পাওনার সব দায়িত্ব এখন থেকে বিসিবির, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আবার এলো বিপিএল। থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। এতদিন নানা ফিসফাস থাকলেও টুর্নামেন্ট শুরুর আগের দিন 16 কলা পূর্ণ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সঙ্গতির হিসেব নিকেশ মেলাতে না পারার কারণে দফায় দফায় বদলেছে নিলামের তারিখ। শেষ পর্যন্ত গভর্নিং কাউন্সিল সব ঠিকঠাক হওয়ার দাবি করলেও লাক্কাতুরায় ফ্র্যাঞ্চাইজিদের সেই আর্থিক সমস্যাই এবার সামনে এলো। নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% অর্থ পরিশোধ করতেও ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যমে তাদের সঙ্গে একের পর এক নিষিদ্ধ মানুষজনের উঠা বসার সংবাদ আর বিদেশি ক্রিকেটারদের না আসার খবরে বাধ্য হয়ে এবার সরে দাঁড়ালেন আব্দুল কাইয়ুম। বিসিবিকে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন নিজেদের অপারগতা। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। আকস্মিক এমন ঘটনায় বিব্রত বিপিএল গভর্নিং কাউন্সিল। নিজেদের দায় না দেখলেও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা বুলবুল মিঠুদের। টেকনিক্যাল কমিটি থেকে সুমনকে পদত্যাগ করিয়ে আবারও পুরানো ডেরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে আপাতত গোজামিল দিয়ে সমস্যা মিটিয়েছে গভর্নিং কাউন্সিল। জানিয়েছে এখন থেকে চট্টগ্রামের দায়িত্ব বিসিবির। হাবিবুল বাশারকে আপনার টেকনিক্যাল কমিটি থেকে রিজাইন করিয়ে ওকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকার থেকে ফ্লাই করা হচ্ছে, আর নাফিস ইকবালকে ম্যানেজার করে আমরা আজকে সেট করলাম যে ক্রিকেট বোর্ড ইজ টেকিং
টেকিং ওভার। সমস্যা আছে আরো একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? কারণ বিসিবির কথা মতো দায়িত্ব নেওয়া হবে কেবল নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদেরই। অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কি হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। উদ্বোধনী দিনে এই ম্যাচ চট্টগ্রাম রয়্যালসের, ঝামেলা বাঁধানো আরেক ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রতিপক্ষ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দুপুরে রাগে ক্ষোভে মাঠ ছেড়ে গেলেও বিকেলে এসে সবকিছুকে ভুল বোঝাবুঝি বলে শান্তির পতাকা ওড়ালেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে রাগ সামলাতে পারেননি বলেও জানান তিনি। আর কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার দাবি করেছে ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ। তবে গোজামিলের বিপিএলে নানা অব্যবস্থাপনা নিয়ে নিজের অসন্তোষ লুকাননি খালেদ মাহমুদ। চট্টগ্রাম রয়্যালসের ধাক্কা তখনও সামলানো যায়নি। লাক্কাতুরায় নতুন টেনশন নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে। মাঠে এসেও অনুশীলন না করিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে গেলেন খালেদ মাহমুদ সুজন, সঙ্গী সহকারী কোচ তালহা সুবাইর। নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটার এবং টিম বয়দের মাঠে রেখেই তখন বাইরে সিএনজি অটোরিকশায় চেপে বসেন তারা। কারণ জানতে অটোরিকশা ঘিরে ধরে সংবাদ মাধ্যম কর্মীরা। কারণটা পরিষ্কার না করলেও এতটুকু বোঝা যায় চট্টগ্রামের পর নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিতেও ঠিকঠাক হচ্ছে না কিছু। অনেকের অনুরোধ সত্ত্বেও থাকেননি সুজন, চলে যান মাঠ ছেড়ে। এরপরই চারদিকে গুঞ্জন। অনুশীলনে পর্যাপ্ত বল সরবরাহ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মাত্র 3টি বল দিয়ে অনুশীলন চালাতে বলা হয়েছিল কোচকে। আর এ কারণেই মাঠ ছেড়ে চলে যান সুজন এবং তালহা। বিষয়টি গড়ায় বিসিবি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিকে অপেশাদার বলে মন্তব্য করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। দ্যাট মিনস দে আর আনপ্রফেশনাল। এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে 10টা বল দেন, আমরাই তো দিয়ে দিতাম। তো আনপ্রফেশনাল ডেফিনেটলি। অন্য ইভেন যে কোচকেও বলতো যে অন্য টিমের থেকে যদি না এসে থাকে, হ্যাঁ, সো ইটস আ সিম্পল সলিউশন। না আসলে অন্য টিমের থেকে নিয়ে আজকে চালায়, কালকে তার রিটার্ন। এটা তো আমরা বহুবার করা হয়েছে। এরপর বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, সুজন 3 পক্ষের বৈঠকের পর সুরাহা হয় ঝামেলার। বিকেলে আবারও দলের সঙ্গে মাঠে আসেন হেড কোচ, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, জানান পুরো বিষয়টি ছিল ভুল বোঝাবুঝি। ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে, বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন মাত্র তারা আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে। তারা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কার আন্ডারে দিছো, এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না, এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। এদিকে কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে আরো আগেই দল থেকে বাদ দেওয়ার দাবি করেন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান। তবে আইসিসি এবং বিসিবির রেড জোনে থাকা মানুষটা কেন ফোন করেছিলেন কোচকে জানা যায়নি সে কারণ। আমাকে যখন বিসিবি জানায় এটা আমি রাখতে পারবো না 17 তারিখে, এই মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবে। না, এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না হোয়াট রিজনস হি কল মি। বিপিএল শুরুর আগেই একের পর এক নেতিবাচক খবরের কারণে দিশেহারা গভর্নিং কাউন্সিল। আয়োজনের এমন হযবরল অবস্থা দেখে সন্তুষ্ট নয় ফ্র্যাঞ্চাইজিরাও। একটু রাশি করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই, যার জন্য হয়তো বা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি। সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসলে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তো বা এরা জিনিসটা আরও বেটার হলে ভালো হইতো। নিয়ম মেনে ইতিমধ্যে ক্রিকেটারদের 25% টাকা বুঝিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সম্মুখে নিয়ে গুঞ্জন থাকলেও আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করবেন সৈকত আলী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর। শুরুটা জয় দিয়ে রাঙাতে চান রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের উইকেট বলেই হাই স্কোরিং ম্যাচের আশা রাজশাহী অধিনায়কের। স্বাগতিক সমর্থকরা মুখিয়ে সিলেট টাইটান্সের জয় দেখতে। ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। নানা ঘটনা বিতর্ক ছাপিয়ে সব ফোকাস মাঠের বাইরে। সবকিছুর পরও খেলা মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, যেটার বাড়তি আকর্ষণ যোগ করেছে দুই দলের অধিনায়ক। লড়াইটা বাংলাদেশ দলের দুই ক্যাপ্টেনের।
নতুন মালিকানায় রাজশাহী দলটা এখন পর্যন্ত মাঠের বাইরে প্রশংসা কুড়িয়েছে সবার। দেশি বিদেশি মিলিয়ে গড়েছে দারুণ একটা দল। প্রস্তুতি ম্যাচে হারিয়েছে রংপুর রাইডার্সকে, তাই ভালো শুরুর আশা অধিনায়কের। এখানে আমরা সবাই জানি স্পোর্টিং উইকেট চিটাগংয়ে ভালো উইকেট থাকে, সো এইখান থেকে যদি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ঢাকায় ফেরত যাই, এই মোমেন্টামটা কাজে লাগবে। বাট আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা এখানে প্লেয়াররা পারফর্ম করতে পারি। সো এখানে সুযোগ থাকবে ব্যাটসম্যান এবং বোলারদের তাদের স্কিলটা শো করার। ঘরের মাঠে মিরাজের সিলেটও মুখিয়ে আছে দর্শকদের আনন্দে মাতাতে। টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে টাইটান্স। দেশি বিদেশি মিলিয়ে তাদের দলটাও ভারসাম্যপূর্ণ। তবে প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আছে সংশয়। এরপরও শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করতে চান অধিনায়ক মিরাজ। এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা বেস্ট প্লেয়াররা খেলবে, ওখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। এবার নতুন মালিকানায় মাঠে নামছে সিলেট ও রাজশাহী। বাইরের বিতর্ক নয়, মাঠে ভালো ক্রিকেট উপহার দেবে দুই দল, তেমনটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। মালিকানা বদলে এবার বিপিএলে মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। অধিনায়ক শেখ মেহেদীর নেতৃত্বে প্রথম ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টলার দলটি। বিতর্ক পাশ কাটিয়ে প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্য তাদের। তবে শক্ত ব্যাটিং লাইন আপ নিয়েও আত্মবিশ্বাসে ঘাটতি নোয়াখালীর। শুক্রবার সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিতর্ক, অসঙ্গতি আর অনিশ্চয়তা কাটিয়ে এবার মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। মাঠের বাইরের জটিলতা একপাশে রেখে ব্যাট বলের লড়াইয়ে মনোযোগী হওয়ার পালা দলটার। বিপিএলের 12তম আসর মাঠে গড়ানোর আগে যে দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেই দুই দলই এবার মুখোমুখি হতে যাচ্ছে। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল শুরুর একদিন আগে মালিকানা পরিবর্তনের পর অধিনায়কের নামও ঘোষণা করেছে চট্টগ্রাম। অভিজ্ঞতায় টইটুম্বুর শেখ মেহেদীর নেতৃত্বে দেশীয়দের সঙ্গে 6 বিদেশি নিয়ে এবার ভালো করার প্রত্যয় রয়্যালসের। অকশনের সবচেয়ে বেশি দামে কেনা নাইম শেখ, শুভাগত হোমদের নিয়ে প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য তাদের। মাঠের বাইরের সব জটিলতাকে পাশ কাটিয়ে নতুন দলের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে মুখিয়ে নবনিযুক্ত টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। শুরুটা ভালো করতে পারলে আই থিঙ্ক উই ক্যান স্টিল ডু ওয়েল। হয়তো বিদেশি প্লেয়ারদের নিয়ে একটু অনিশ্চয়তা আছে সবাইকে নিয়ে, বাট লোকাল প্লেয়ারদের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুব কনফিডেন্ট, তারা ভালো করতে চায়। টিম কম বেশি একদম খারাপ নয়, হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে ব্যাটিংয়ে, সেটা যদি আমরা কভার করতে পারি তাহলে ডেফিনেটলি এই টিমটা ভালো করতে পারবে। বিদেশি খেলার দুজন এসছেন, দুজন খেলবেন। বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি। সেকেন্ড ম্যাচ হয়তো, তারপরে ম্যাচ হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে, বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে। গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি, বিপিএল হাই স্কোরিং গেম হয়েছে। আমি এবারও সেটা এক্সপেক্ট করছি, আশা করি সেটাই হবে। এদিকে একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামার আগেই নানা কর্মকাণ্ডে খবরের শিরোনাম হলেও প্রথম মৌসুমেই বাজিমাতের লক্ষ্য দলটার। সৌম্য জাকের আলীকে নিয়ে আলোচনা হলেও এবারের আসরে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সৈকত আলীকে। এর আগে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করবেন তিনি। অভিজ্ঞ হাসান মাহমুদ, নাজমুল অপুর সঙ্গে দলে আছেন জনসন চার্লস, মোহাম্মদ নবীদের মতো হাই প্রোফাইলরাও। IL-T20 শেষে বিপিএলে ফিরবেন বেশ কয়েকজন ফরেন প্লেয়ার। শক্ত ব্যাটিং ডিপার্টমেন্ট থাকলেও আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি আছে দলটার। আমরা তো ঢাকায় 2 দিন ট্রেনিং করেছি, ভালো ট্রেনিং হয়েছে, যদি আজকে ফরেন প্লেয়াররা ছিল 2 জন, বাট মাথায় তো এখন যেহেতু 2টা ফরেন প্লেয়ার, হয়তো আরও 2-3 জন আমরা আজকে সন্ধ্যায় ঢাকায় চলে এসেছি, আরও 4 জন আসতেছে, কালকে সকালে হয়তো একজন আসবে, তো 6 জন হবে। তো আমার মাথায় তো একটা টিম করাই আছে আসলে। আমি তো অনেক আগে থেকে আসলে প্ল্যান করা শুরু করি, অপোনেন্ট কি হবে, কাকে আমি খেলাবো না খেলাবো, তো সেটা আমার মাথায় প্ল্যান করা আছে। টপ আপ ছিল না, আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। ছেলেরাও দেখলাম মাশাআল্লাহ দেয়ার পাম্পড আপ, তো ইনশাআল্লাহ we will start with high note. প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করার লক্ষ্য দু দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি দলের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ টের পাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ টবি রেডফোর্ড। তবে দলে সাইফ তাসকিনদের মতো পুরনো শিষ্যরা থাকায় সবকিছু গুছিয়ে ওঠার প্রত্যাশা এই ইংলিশ কোচের। রেডফোর্ডের মূল চাওয়াটা সাব্বির নাসিরদের কাছে। মিডল অর্ডারে চান হার্ড হিটিং ক্রিকেট। নতুন পরিচয়ে বাংলাদেশে ফিরেছেন টবি রেডফোর্ড।
একেবারেই নতুন অভিজ্ঞতা। বিশ্বজুড়ে কাজ করলেও এবারই প্রথম নাম লেখালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর তাতে চ্যালেঞ্জটাও টের পাচ্ছেন। অল্প সময়ের প্রস্তুতি, স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই অপরিচিত। বিদেশিদের মধ্যে সবাইকে পাওয়া যাবে না পুরো মৌসুম। গুছিয়ে ওঠার আগেই নামতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচে। এটাই আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা। আন্তর্জাতিকে 5টা ভিন্ন বোর্ডের হয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এটা একদম ভিন্ন। নানান ধরনের ক্রিকেট থাকে, একেবারেই ভিন্নধর্মী চ্যালেঞ্জ। তবে অল্প সময় হলেও দুই পুরনো শিষ্যকে ক্যাপিটালসে পাচ্ছেন র্যাটফোর্ড। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে কাজ করেছেন সাইফ তাসকিনদের নিয়ে। সময়ের পরিক্রমায় শিষ্যদের পরিণত হতে দেখে খুশি এই ইংলিশম্যান। কয়েকজনকে আমি চিনি। সাইফ তাসকিনের সঙ্গে আগেও কাজ করেছি। অনেকেই নতুন দেখছি যারা বল ভালো হিট করতে পারে। সাইফের সঙ্গে তো মাঝেও অনলাইনে কাজ করেছি। ইংল্যান্ডে বসে তাদের ভালো করতে দেখাটা আমার জন্য আনন্দের। কোচের জন্য তো এটাই প্রাপ্তি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন হলেও টি-20-র ধরনটা জানেন র্যাটফোর্ড। 2012 টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ ছিলেন তিনি। মিডল অর্ডারে নাসির সাব্বিরদের কাছে চান মারকাটারি ক্রিকেট। রানিং বিটুইন দ্য উইকেটের পাশাপাশি বাউন্ডারিও যে গুরুত্বপূর্ণ সেটাই মনে করিয়ে দিলেন ঢাকার কোচ। ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকা অবস্থায় শ্রীলঙ্কায় খেলা একটা ম্যাচের কথা মনে পড়ছে। মিডল অর্ডারে রাসেল সামিরা অনেক মারকুটে ব্যাটিং করে ম্যাচ জিতেছিল। বাউন্ডারি কতগুলো হাঁকাচ্ছেন সেটাই পার্থক্য করে দেয়। আমি চাই এই দলের মিডল অর্ডারও একইভাবে প্রতিপক্ষের ওপর চড়াও হোক। ভালো করতে প্রত্যাশা আছে বোলারদের কাছেও। বিপিএলে ঢাকাকে নিয়ে বড় লক্ষ্য, তবে তা পূরণ করতে মাঠের ক্রিকেটে ভালো কিছু উপহার দিতে হবে ক্যাপিটালস শিবিরের। সাব্বির মিথুন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাত মাতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিপিএলে অংশ নিতে IL T20-র মাঝপথে ফিরেছেন দুই টাইগার পেসার। সিলেটে উদ্বোধনী দিনই মাঠে নামবে তাসকিনের ঢাকা ক্যাপিটালস আর মুস্তাফিজের রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ 29 ডিসেম্বর। দেশে ফেরা 2025 সালের 25 ডিসেম্বর হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐতিহাসিক একদিন। দিনব্যাপী সারা দেশের মানুষের মনোযোগ ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিকে। একই দিন দেশের ক্রিকেটের দুই তারকা মুস্তাফিজ তাসকিনের ফেরাটাও হয়েছে সুখস্মৃতি নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে IL T20 বাতিয়ে এসেছেন দুই টাইগার পেসার। আগের দিন রাতেই মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ও তাসকিনের শারজা ওয়ারিয়ার্স, যে ম্যাচে শারজাকে 6 উইকেটে হারিয়েছে দুবাই। দেশে ফেরার আগে মোস্তাফিজ তার বোলিং জাদুতে মুগ্ধ করেছেন UAE দর্শকদের। 8 ম্যাচে কাটার মাস্টারের শিকার 15 উইকেট। এখনও আসরের সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন তিনি। শুধু উইকেটই নেননি, ফিজের কাটার রীতিমতো দুর্বোধ্য হয়ে উঠেছিল ব্যাটারদের কাছে। ক্যারিয়ারের শুরুর অংশের সেই মিস্ট্রি বোলিংয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন আরও একবার। সম্প্রতি IPL-এ রেকর্ড দামে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন টাইগার সুপারস্টার। তার আগে IL T20-র পারফরমেন্স নিশ্চয়ই উজ্জীবিত করছে তাকে। এই ফর্মটাই ফিজ ধরে রাখতে চান বিপিএলেও। তারকাবহুল রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামতেই IL T20-র মাঝপথে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। একই দলে খেলছেন লিটন দাস। T20 বিশ্বকাপের আগ মুহূর্তে জাতীয় দলের মেইন বোলারের সঙ্গে বোঝাপড়াটাও আরও ভালো করতে চাইবেন সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক LKD। এদিকে IL T20-তে তাসকিন আহমেদের অভিজ্ঞতাও দারুণ। এর আগে অনেকবারই বিসিবির ছাড়পত্র না পাওয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয়নি তার, যা নিয়ে ছিল আক্ষেপও। তবে এবার সুযোগ পেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স উপহার দিয়েছেন। মোস্তাফিজের চেয়ে খরুচে হলেও 6 ম্যাচে স্পিড স্টার নিয়েছেন 9 উইকেট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আফ্রিকা কাপ অফ নেশনসে আলজেরিয়ার হয়ে অভিষেক হলো ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের। মরক্কোতে হওয়া এই ম্যাচে সুদানকে 3-0 গোলে হারিয়েছে আলজেরিয়া। মাঠে বসেই ছেলের খেলা উপভোগ করেছেন জিদান। ম্যাচে জোড়া গোল করেছেন রিয়াদ মাহরেজ। আফ্রিকার কাপ অফ নেশনসে একটি সাধারণ ম্যাচ, যেখানে সুদানের মুখোমুখি আলজেরিয়া। তবে এই ম্যাচের ওপর বিশেষ নজর ছিল ফুটবল সমর্থকদের। জোড়া গোল করে আলজেরিয়াকে জয় এনে দেন ম্যান সিটির সাবেক স্ট্রাইকার রিয়াদ মাহরেজ। তবে সব ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় জিনেদিন জিদান পুত্র লুকা জিদান। আফ্রিকার কাপ অফ নেশনসে আলজেরিয়ার হয়ে অভিষেক হয়েছে তার।
মরক্কোর রাবাতে মৌলো হাসান স্টেডিয়ামে গ্যালারিতে বসে এই ম্যাচটি দেখেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা জিদান। মূলত ছেলের খেলা দেখতেই স্টেডিয়ামে হাজির ফ্রান্স কিংবদন্তি। বাবার সামনে অবশ্য মাঠে দুর্দান্ত পারফর্ম করেছেন লুকা জিদান। দারুণ সব সেভ দিয়ে অক্ষত রাখেন আলজেরিয়ার গোলপোস্ট। ক্লিনশিট নিয়েই ছাড়েন মাঠ। আফ্রিকা কাপ অফ নেশনসে অভিষেক হলেও আলজেরিয়ার জার্সিতে এটি লুকার দ্বিতীয় ম্যাচ। গেল বছর অক্টোবরে উগান্ডার বিপক্ষে আলজেরিয়ার হয়ে অভিষেক হয় তার। স্প্যানিশ লিগের দ্বিতীয় বিভাগের দল গ্রানাদার হয়ে খেলে থাকা লুকা জিদান ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেললেও লেস ব্লুদের মূল দলে সুযোগ না পাওয়ায় মা বাবার দেশ আলজেরিয়াকে বেছে নেন 27 বছর বয়সী এই গোলরক্ষক। সুদানের বিপক্ষে মাঠে নেমে এগিয়ে যায় আলজেরিয়া। মাত্র 1 মিনিট 20 সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে আফ্রিকা কাপ অফ নেশনসে দ্রুততম গোল স্কোরার বনে যান রিয়াদ মাহরেজ। শেষ পর্যন্ত 10 জনের দলে পরিণত হওয়া সুদানকে 3-0 গোলে হারিয়েছে আলজেরিয়া। এই ম্যাচে নজর ছিল আর্জেন্টিনার সমর্থকদেরও, কারণ 2026 বিশ্বকাপের জে গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী 16 জুন কনসাস সিটির আরোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে 2022 বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাই বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষের খেলার ধরন সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে চাইবেন আর্জেন্টাইন ফুটবলার থেকে সমর্থকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বড়দিন উদযাপনে নানা আয়োজন ক্রীড়াঙ্গনে। ইউরোপের বিভিন্ন ক্লাবে ফুটবলাররা দলের সঙ্গেই উদযাপন করেন ক্রিসমাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানায় ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। শুধু তাই নয়, বড়দিনে চ্যারিটি ফাউন্ডেশন উপহার নিয়ে যান বার্সা তারকা মার্কাস রাশফোর্ড। শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদও। বছর ঘুরে আবারও এলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ক্রিসমাস ক্যারল, স্পেশাল সব আয়োজন, মজাদার সব খাবারের আয়োজন বড়দিন উপলক্ষে। ক্রীড়াঙ্গনেও বইছে বড়দিনের হাওয়া। ক্রিসমাস উপলক্ষে নানা আয়োজনে মুখর ইউরোপের ক্লাবগুলো। ক্লাবের ব্যস্ততা থাকায় অনেকেই বড়দিনের ছুটি কাটাতে পরিবারের কাছে যেতে পারেননি। তাদের জন্য ক্লাবেই যেন ক্রিসমাস উদযাপনের বড় জায়গা। আর এই উৎসব উপলক্ষে নানা আয়োজন করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো ক্লাবগুলো। লিভারপুলে ফুটবলাররা ক্লাবে সতীর্থ আর টিম ম্যানেজমেন্টের সঙ্গে বড়দিন উদযাপন করেন নানা আনুষ্ঠানিকতায়। একে অন্যের সঙ্গে খুনসুটি করেই দিন পার করেন তারা। অ্যানফিল্ড সাজিয়ে তোলা হয় সবুজ রঙের ক্রিসমাস ট্রি আর নানা রঙের আলোকসজ্জায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। ম্যানচেস্টার সিটির ফুটবলাররাও ক্লাবেই বড়দিন পালন করেন। আর্লিং হল্যান্ডরা ক্রিসমাস সেলিব্রেশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। ক্লাবের পক্ষ থেকেও ফ্যানদের উইশ করা হয়। এবার 26 ডিসেম্বরের পরিবর্তে 27 ডিসেম্বর বক্সিং ডে ম্যাচ মাঠে গড়াবে, তাই ক্লাবেই সময় কাটাতে হয় তাদের। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও ছিল নানা আয়োজন। বড়দিন উপলক্ষে রেড ডেভিলদের কোচ রুবেন আমরিম এক ভিডিও বার্তা দিয়ে ক্লাবের সমর্থকদের উইশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে অ্যাস্টন ভিলা। শুধু ইংলিশ ক্লাবগুলোই নয়, বড়দিনে ক্লাবে নানা ধরনের কার্যক্রম ছিল স্প্যানিশ ক্লাবগুলোরও। বার্সা তারকা মার্কাস রাশফোর্ড চ্যারিটি ফাউন্ডেশনে গিয়ে শিশুদের উপহার দেন। তাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটান রাশফোর্ড। পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, শেজনিরা। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তারা। রিয়াল মাদ্রিদেও ছিল নানা আয়োজন। ক্লাব প্রেসিডেন্ট, কোচরা শুভেচ্ছা জানান সমর্থকদের। ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে ইন্টার মায়ামি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সালাহ, এমিলিয়ানো মার্তিনেজরা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের বিরচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। শেষ মুহূর্তে কলবর বাড়তে পারে 8 দলীয় জোটের। আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গে হতে পারে এনসিপি। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা।
অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে। নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। এবং সমবেত প্রার্থনা, নানা আচারে সারা দেশে বড়দিন উদযাপন। গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ, বিশ্বব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল সাংস্কৃতিক আয়োজন।